হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনো ভিসা হয়নি 20,000 যাত্রীর। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ সামনে রেখে গাড়ি মেরামত কারখানাগুলোতে রাত দিন ব্যস্ততা, যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি মালিকপক্ষের। সড়কে থাকবে বিশেষ নজরদারি, জানালো হাইওয়ে পুলিশ। নানা পদক্ষেপেও ঠেকানো যাচ্ছে না জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা, ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকশো ভিডিও ক্লিপস জব্দ। আধুনিক যন্ত্রপাতি থাকার পরও মালিকপক্ষের গাফিলতিতে বারবার আগুন লাগছে বসুন্ধরা সিটি শপিং মলে। মত ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত কর্মী নিয়োগের পরামর্শ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা, জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের। 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। হজ ফ্লাইটে যাত্রী সংকট যেন কাটছেই না। ফ্লাইটে খালি যাচ্ছে অনেক আসন, বাতিল হচ্ছে ফ্লাইট। যথাসময়ে হজ যাত্রীদের পরিবহন করা সম্ভব না হলে শেষ মুহূর্তে যাত্রী সংখ্যা বেড়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে হজ অফিস বলছে ফ্লাইট বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিচ্ছেন তারা। এদিকে মৃত্যু বা অসুস্থতাজনিত কারণে যারা হজ যেতে পারছেন না তাদের রিপ্লেসমেন্ট করতে গিয়েও হয়রানির অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তাফসির বাবুর রিপোর্ট। চলতি মাসের 5ই আগস্ট হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট। এরপর সংকট কাটাতে নানা উদ্যোগের ঘোষণা আসলেও গত 2 দিনে আরও 3টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ রোববার 5টি ফ্লাইট যাওয়ার কথা থাকলেও যায় 4টি। এর মধ্যে 3টি ফ্লাইটে ফাঁকা গেছে 90টি সিট। সোমবারও নির্ধারিত 4টি ফ্লাইটে আসন ফাঁকা 200-রও বেশি। হজ অফিসের তথ্যমতে এখনও সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় প্রায় 50,000 হজ যাত্রী, যাদের মধ্যে 20,000 জনেরই ভিসা হয়নি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে শেষ মুহূর্তে জটিলতা এড়াতে যেন দ্রুত ভিসা পাওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে হজ অফিসকে। জটিলতা এড়ানোর জন্য দ্রুততম সময়ে ডিউ লেটার ইস্যু করে সমস্ত হজ যাত্রীদের হজ যাওয়া নিশ্চিত করা। এখানে কোন রকমের ছাড় দেওয়া উচিত হবে না। আগামী 2 দিনে 12-13 হাজার ভিসা হয়ে যাওয়া সম্ভব। আপনি এটাও ধরে রাখছেন কি কারণে? তবে হজ পরিচালক বলছেন পরিস্থিতি সামলাতে ফ্লাইট বাড়ানোর বিষয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা করছেন তারা। ভিসা সরবরাহ সন্তোষজনক, না যেতে পারার ফলে যে একটা কিউমুলেটিভ ইফেক্ট, এটা উত্তরণের জন্য বিমান সূত্রে আমরা জেনেছি ফ্লাইট অতিরিক্ত নেওয়ার জন্য ওনারা মনে হয় স্লট সৌদি আরবে চেয়ে এখন থেকেই যোগাযোগ করছেন। এদিকে মৃত্যু কিংবা অসুস্থতাজনিত কারণে যারা হজে যেতে পারছেন না তাদের জায়গায় অন্যদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ আসলেও হজ পরিচালক বলছেন নির্ধারিত সময়ে যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া শেষ করা হয়েছে। পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, এখন তার ক্ষেত্রে তার ওয়াইফকে নিয়ে তার ছেলে যাবে, আমি এটা দেবো না? একটা লোক মারা গেছে, তার ক্ষেত্রে তার ছেলে যাবে, আমি কি সেটা দেবো না? 17 তারিখ পর্যন্ত এজেন্সিদেরকে বলা ছিল লাস্ট ডেট। টোটালি যা কিছু আমার কাছে ছিল সেগুলি সম্পন্ন করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 1,01,758 বাংলাদেশি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে নতুন গাড়ি তৈরি আর পুরাতন গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে চলছে বিরামহীন কাজ। আগাম টিকিট বিক্রি আর নিরাপদ পথ চলা নিশ্চিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করার দাবি করছে মালিকপক্ষ। তবে যানজটের আশঙ্কা ভাবিয়ে তুলছে তাদের। এদিকে দুর্ভোগ কমিয়ে নিরাপদে ঘরমুখ মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ নজরদারির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ, তাই দিনরাত একাকার ওয়ার্কশপগুলোতে। একদিকে যেমন চলছে ঈদের আগে নতুন বাস রাস্তায় নামানোর তোড়জোড়, অন্যদিকে চলছে পুরনো বাসে নতুন রূপ দেওয়ার কাজ। 8টা গাড়ির কাজ করতেছি, 6টা নতুন আর 2টা পুরানো। দিনে রাত্রে খুব দ্রুত কাজ চালাচ্ছি। আমরা সব ডবল লোক লাগাইয়া ঈদের যে মার্কেট এটা আমরা ধরার চেষ্টা করতেছি। এরই মধ্যে 23 আগস্ট ঈদের আগাম টিকিট দেওয়ার দিনক্ষণ ঠিক করেছেন মালিকপক্ষ। তবে শেষ 2-3 দিন যাত্রী চাপ সামাল দিতে কিছুটা বিড়ম্বনার শঙ্কা তাদের। 8 তারিখ থেকে মোটামুটি একটা চাপ সৃষ্টি হবে, যেটা সামাল দেওয়া আমাদের জন্য একটু কঠিন হবে, এই জন্য যে চাপটা একবারে পড়বে। কোনো টিকিটের কালোবাজারি, তারপরে কোনো ব্ল্যাক, যা কিছু বলেন
কোনো ধরনের ওই যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে কেউ কারোই করতেছে। মহাসড়কের খানাখন্দ, ফেরি ব্যবস্থাপনা আর কোরবানির পশু বোঝাই ট্রাকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না থাকলে যাত্রী দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন তারা। যেহেতু কোরবানির পশু আসবে, সেই কারণে যারা এই ব্যাপারী আছে তাদের কাছে অনুরোধ থাকবে যাতে তারা আগে আগে আসে। প্রশাসন একটু নজরদারি করে, আমার মতে এই জিনিসগুলো আমরা একটু সুষ্ঠুই করতে পারবো আর কি। ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে স্পর্শকাতর এলাকাগুলোর উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের ঢাকা টাঙ্গাইল রোডের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর ঢাকা চট্টগ্রাম, ঢাকা আরিচা, ঢাকা সিলেট এই রোডগুলো আমাদের খুব একটা সমস্যা হয় না। এখানে 4 লেনের কার্যক্রম শেষ হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি আর ছিনতাই রোধে থাকবে বিশেষ নজরদারি। সবশেষ ঈদ উল ফিতরের লম্বা ছুটি থাকার কারণে খুব একটা বেগ পেতে হয়নি বাড়ি ফেরা মানুষদের। এক্ষেত্রে এবারের পরিস্থিতি ভিন্ন। তার উপরে মহাসড়কে যুক্ত হবে কোরবানির পশু বোঝাই ট্রাকের বাড়তি চাপ। সবকিছু মিলিয়ে আসছে ঈদুল আজহায় পরিস্থিতি সামাল দিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সড়ক পরিবহন সংশ্লিষ্টদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে 29শে আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। গতকাল রেল ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। 29 আগস্ট টিকিট বিক্রির প্রথম দিন দেয়া হবে 7 সেপ্টেম্বরের টিকিট। পর্যায়ক্রমে 30 আগস্ট, 8 সেপ্টেম্বরের, 31 আগস্ট, 9 সেপ্টেম্বরের, 1 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বরের এবং 2 সেপ্টেম্বর দেয়া হবে 11 সেপ্টেম্বরের টিকিট। একইভাবে ঈদের পর ফিরতি আগাম টিকিট বিক্রি শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে। যথাক্রমে 14 থেকে 18 সেপ্টেম্বরের টিকিট বিক্রি চলবে। আগামী 12 সেপ্টেম্বর ঈদুল আজহা ধরে আগামী অগ্রিম টিকিট বিক্রির এই সময় নির্ধারণ করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদে যারা মদদ দেয়, গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয়, তাদের হাতে কখনো দেশের মানুষের মঙ্গল হতে পারে না। এদের প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2004 সালের 21শে আগস্ট দেশে ঘটেছিল ভয়াবহ ও বিভীষিকাময় এক রক্তাক্ত রাজনৈতিক হত্যাকাণ্ড। ওই দিন আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করা হয় জাতির জনকের উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। নৃশংস ওই হামলায় প্রাণ হারানো 24 জন নেতাকর্মীর স্মরণে রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রতি। মোনাজাত করা হয় তাদের আত্মার শান্তি কামনায়। এরপর ভয়াল সেই ঘটনায় প্রাণ দেওয়া নেতাকর্মীদের স্মরণে সেখানে বক্তব্য রাখেন দলীয় প্রধান শেখ হাসিনা। বলেন, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে গ্রেনেড ছুঁড়ে মারতে পারে, তাদের হাতে কারো মঙ্গল হতে পারে না। যারা জঙ্গিবাদ সন্ত্রাসের লালন পালন করে, যারা মানুষ হত্যা করে, যারা গ্রেনেড মেরে মানুষ খুন করে, তাদের স্থান যেন বাংলার মাটিতে না হয়, সেটাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। কারণ এরা কখনো মানুষের কল্যাণ করতে পারে না অমঙ্গল ছাড়া, কারণ তারা তো স্বাধীনতাই বিশ্বাস করেনি। শেখ হাসিনা বলেন, পুরো বাংলাদেশ যখন উন্নয়নের পথে হাঁটছে, তখনও কিছু বিদেশি শক্তি নানা রকম ইন্ধন যোগাচ্ছে। সব দিক থেকে বাংলাদেশ যখন সুস্থভাবে চলছে, তখনও দেখা যাচ্ছে যে দেশের ভিতরে কিছু আর ওই কিছু বিদেশি শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, যারা বারবার নানা ধরনের চক্রান্ত করেছে, নানা ধরনের চক্রান্ত এখনো চলছে। নইলে এই জঙ্গিবাদ সন্ত্রাস দূর করবার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, আর সেখানে এদেরকে মদত দিয়ে তাদের দিয়ে নানা ধরনের ঘটনাও ঘটানো হয়েছে। দেশের মাটিতে পা রাখার পরপরই বারবার আক্রান্ত বঙ্গবন্ধু কন্যা বলেন, যত বাধাই আসুক উন্নয়ন থামবে না বাংলাদেশের। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু মরার আগে মরতে আমি রাজি না। কাজে যত বাধা বিপত্তি জয় আসুক না কেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আমরা সাথে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও মালিক পক্ষের গাফিলতির কারণে বসুন্ধরা সিটি শপিং মলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মত দিয়েছে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে বসুন্ধরা শপিং মলের ফায়ার ফাইটিং কর্মীদের বাস্তবমুখী প্রশিক্ষণেরও পরামর্শ দেন তিনি।
নগরবিদরা বলছেন, প্রশিক্ষিত কর্মী নিয়োগ না করলে বসুন্ধরা সিটির মতো রাজধানীর বড় বড় শপিং মলগুলোতেও অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে। ফখরুল শাহীনের রিপোর্ট। বসুন্ধরা শপিং মলে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 2009 সালে। 3 বছরের মাথায় 2012 সালে আবারও আগুন লাগে সেখানে। ওই সময়ে তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা হয়, কিন্তু 6 বছরেও শপিং মল কর্তৃপক্ষ চিহ্নিত সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। কন্ট্রোল প্যানেলে অনেক ফলস অ্যালার্ম হতো। তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিবৃত্ত না করতে পারেন, অন্তত নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এটা বিস্তার লাভ করে। শপিং মলে নিজস্ব আগুন নিয়ন্ত্রণ কর্মীদের অদক্ষতার কারণে আগের মতো এবারও আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে মন্তব্য করেন তিনি। কর্মী যারা, তাদের বাস্তবমুখী প্রশিক্ষণটা হচ্ছে না। আগুন কখন সংগঠিত হবে, কোথায় সংগঠিত হবে এটা জানার কথা না, ঠিক প্রশিক্ষণও তাই করতে হবে যে হঠাৎ করে এক জায়গাতে ধোঁয়া সৃষ্টি করতে হবে এবং অ্যালার্ম বাজিয়ে দিতে হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনটি বিশ্বমানের হলেও এখানে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। হোস পাইপটা তুমি টান দিয়ে বের করার সাথে সাথে অটোমেটিক্যালি পানি বের হবে, ধোঁয়া হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে। এখন ধোঁয়া দেখে যদি সব দৌড় দেওয়া আরম্ভ করো, তোমার হাতের কাছে সমস্ত ফেসিলিটিস দেওয়া আছে, তাহলে এটা বানবে। ভবনটিতে বৈদ্যুতিক লাইন স্থাপনের ক্ষেত্রেও ত্রুটি থাকতে পারে বলে মন্তব্য এই নগর পরিকল্পনাবিদের। একেবারে ওপেন ইলেকট্রিসিটি তার নিয়ে যাওয়া হয়, সেখানে কোনো রেটিং করা হয় না, কোন থিকনেসের তার দরকার সেগুলি চিন্তা ভাবনা করা হয় না, সেটার কোনো কন্ডুইট থাকে না, জাস্ট ফল সিলিং এর উপরে ফেলায় দেওয়া হয়। ইভেন ওই জায়গাতে জোড়া লাগানোর দরকার হলে পারে একেবারে র সিস্টেমে করা হয়। রাজধানীর বড় বড় স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 10 ঘন্টার চেষ্টায় রোববার রাতে বসুন্ধরা আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাকিব, আমি যদি আজকের ঘটনা বলি, এই মুহূর্তে গতকাল বসুন্ধরা সিটিতে আগুন লাগার পরে এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে আমরা দেখেছি সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মী এবং বসুন্ধরা সিটির যারা নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং প্রত্যেকের নাম এন্ট্রি করে এবং আইডেন্টিটি কার্ড চেক করার পরে তারা এখানে মধ্যে প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু প্রচুর সংখ্যক উৎসুক জনতা বলা যাবে না, এরা যারা এখানে আছেন এরা প্রায় প্রত্যেকেই বসুন্ধরা সিটিতে বিভিন্ন দোকানের মালিক, বিভিন্ন দোকানের কর্মকর্তা কর্মচারী তারা রয়েছেন। তারা আসলে অপেক্ষা করছেন। তারা যেহেতু কোনো বিষয় নিশ্চিত নয় যে বসুন্ধরা সিটি কবে খুলবে, কখন খুলবে, এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত কিছু বলা হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে, সে কারণে তারা সামনে এসে অপেক্ষা করছেন। আমি যদি আপনাকে জানিয়ে দিই, বসুন্ধরা সিটির মধ্যে কিন্তু দুটি বাণিজ্যিক ব্যাংকও রয়েছে। সেই ব্যাংক দুটিও গতকাল থেকে ব্যাংকের পুরোপুরি লেনদেন বন্ধ। তারাও বাইরে অপেক্ষা করছেন। যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছেন তারাও সকালে এসেছেন। এছাড়া আমি যদি আপনাকে জানিয়ে দিই, বসুন্ধরা সিটির যে আগুন লাগার বিষয়টি, মূলত বসুন্ধরা সিটিতে আমরা সকালেও যেটি কথা বলে জানতে পেরেছি যে মূলত এখনো পর্যন্ত আগুনটি আসলে 6ষ্ঠ তালাতেই আছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণের কথা বলা হলো। আমাকে কিছুক্ষণ আগে একজন ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন যে এই মুহূর্তে কোনো দোকানের মধ্যে আগুন নেই, সবগুলো দোকানে যেগুলো আগুন লেগেছিল সেগুলো নিয়ন্ত্রণে আছে। তবে দোকানের উপরে যে সিলিং রয়েছে, আপনি জানেন যে বসুন্ধরা সিটিতে প্রত্যেক ফ্লোরে কিন্তু সিলিং রয়েছে এবং সিলিংটি কিন্তু একই সূত্রে পুরো একটি ফ্লোরে কাভার করা হয়েছে একটি সিলিং দিয়েই। তারা বলছেন যে এই সিলিং দিয়ে কিন্তু আগুনটি বসুন্ধরা সিটির 6ষ্ঠ ফ্লোরের পুরো ফ্লোরে আগুনটি ছড়িয়েছে। তবে সেটি কিন্তু ভয়াবহ অবস্থায় নেই এবং আমাকে তারা আসলে যেটি বলেছেন যে যদি ক্যামেরার সামনে বলেননি যে পুরোপুরি যে নিয়ন্ত্রণে এসেছে একদমই আগুন নেই, সেটি এই মুহূর্তে তারা আমাদের কিন্তু বলছেন না। তারা বলছেন যে আগুনটি সিলিং এর মধ্যে এদিকে এখনো রয়েছে, তবে সেটি খুব বেশি ক্ষতিকর নয়। এছাড়া যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দেই যে দোকান মালিক যারা রয়েছেন বসুন্ধরা সিটির তারা কিন্তু চাচ্ছেন যে সেখানে এসে তারা উপরে দোকানে প্রবেশ করতে চাচ্ছেন। তারা দোকানে যাওয়ার জন্য বারবার বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে অনুমতি চাচ্ছেন, কিন্তু বসুন্ধরা সিটি কিন্তু সে অনুমতি তাদেরকে দিচ্ছেন না। তারা বলছেন যে পুরোপুরি পরিষ্কার করার পর তাদেরকে প্রবেশ করে দেওয়া হবে। বসুন্ধরা সিটির প্রত্যেকটি ফ্লোরে কিন্তু প্রচুর পানি জমেছে, কারণ আপনি জানেন যে গতকাল সকাল থেকে প্রচুর পানি দেওয়া হচ্ছে আগুন নিভানোর জন্য এবং দোকান মালিকরা তারা আশঙ্কা প্রকাশ করছেন তাদের
নিচে যে মালামাল রয়েছে প্রত্যেক ফ্লোরের, বিশেষ করে ফ্লোরে রয়েছে, সেই মালামালগুলো পানির কারণে সব দোকানের মালামালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি বসুন্ধরা সিটির মধ্যে যে পরিচ্ছন্নতা কর্মী এবং ফায়ার সার্ভিস তারা এখনো তাদের পরিচ্ছন্নতার কাজ করছে, পাশাপাশি ষষ্ঠ তলায় ফায়ার সার্ভিস এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। আমার কাছে এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, গতকাল ঘটে যাওয়া বসুন্ধরা শপিং মলের বর্তমান অবস্থা জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদে আরো থাকছে, রাজশাহী শহররক্ষা বাঁধ সংস্কারে 1.5 কোটি টাকার সিসি ব্লকের কাজও সুফল মিলছে না, ঠিকাদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। এবং এবার এক শিশুর হাত ও পায়ে গাছের শিকড়ের মতো অস্বাভাবিক বস্তুর সন্ধান, প্রাথমিক পর্যায়ে থাকায় জটিলতা ছাড়াই সুস্থ করে তোলা সম্ভব বলছেন চিকিৎসক। নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা, বরং অবাধ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ডিজিটাল প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। বিশেষ করে সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এমনকি টার্গেট করা ব্যক্তির কোন অঙ্গে প্রত্যঙ্গে আঘাত করলে দ্রুত মৃত্যু নিশ্চিত হবে সেই প্রশিক্ষণও দিচ্ছে জঙ্গিরা। এ ধরনের অন্তত কয়েকশো ভিডিও ক্লিপস জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম প্রশাসন। বিস্তারিত জানাচ্ছে কমল দে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের ল্যাপটপ কিংবা কম্পিউটারগুলি যেন এক একটি জঙ্গি তৈরির কারখানা। কি নেই এসব ল্যাপটপে? সাম্প্রতিক সময়ে আইএসের রিলিজ হওয়া ভিডিও বার্তা থেকে শুরু করে কিভাবে অস্ত্র প্রশিক্ষণ নিতে হয় তার সবকিছু রয়েছে তাদের কাছে। সাধারণ মানুষকে জঙ্গিবাদে উজ্জীবিত করার জন্য ভিডিও রয়েছে সবচেয়ে বেশি। বিদেশি এসব ভিডিও ক্লিপস আবার বাংলায় ডাবিং করা। এমনকি মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ কতটা সংবেদনশীল, কোন স্থানে আঘাত করলে কি ধরনের প্রতিক্রিয়া হবে তারও ভিডিও জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাজের সমর্থনে কিছু ভিডিও আছে, কিছু ব্যাখ্যা আছে, তারপর হচ্ছে কিছু কিভাবে তারা কাজটা করবে, এমনকি সাইলেন্ট কিলিং, আমি দেখলাম একটা সাইলেন্ট মানে কিভাবে একজনকে কিলিং করবে সেই ধরনের বিষয় আছে। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের সিএমপির গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে তরুণদের জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। দাওয়াতি গ্রুপের মাধ্যমে তারা তাদের বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছে যে তারা নির্বাচন চায় না, গণতান্ত্রিক সরকার চায় না। অবাধে এ ধরনের তাত্ত্বিক এবং ভিডিও প্রশিক্ষণ তরুণদের জঙ্গিবাদে বেশি উদ্বুদ্ধ করছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। প্রশিক্ষণ যেটা দিচ্ছে তারা তো আকাশে বা অন্য কোথাও দিচ্ছে না, তারা বাংলাদেশের কোথাও দিচ্ছে। নিশ্চয়ই একটা অবস্থান আছে চিন্তাধারা বাংলাদেশের। তাহলে পুলিশকে বা আইন প্রকারী সংস্থাকে আরো বেশি তৎপর হতে হবে এবং সেখানে আমি আগেই বলেছি জনগণকে সম্পৃক্ত করতে হবে। গত 1.5 মাসে নগরীয় জেলার বিভিন্ন স্থান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের অন্তত 15 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের প্রত্যেকের মোবাইল এবং ল্যাপটপে পাওয়া গেছে এ ধরনের অসংখ্য ভিডিও ক্লিপস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিসিটিভির ফুটেজ দেখে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরো 5 জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে তাদের গ্রেফতার করতে পারলে অভিজিৎ হত্যার রহস্যের জট খুলবে। এ ব্যাপারে নগরবাসীদের সহায়তা চেয়েছে পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ডের জন্য আনসারুল্লাহ বাংলা টিমকে দায়ী করছে পুলিশ। ঘটনার দিনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 8টার দিকে বইমেলার বাংলা একাডেমি চত্বর থেকে বের হয়ে আসছেন অভিজিৎ ও তার স্ত্রী। পেছন থেকে তাদের অনুসরণ করছে 2 জন যুবক। এর কিছুক্ষণ পর অভিজিৎ ও বন্যা টিএসসির দিকে এগুতে থাকেন, আর তাদের ঠিক পেছনে একজন এবং রাস্তার অপর পাশ থেকে আরো 2 জন তাদের অনুসরণ করেন। এছাড়া রাত 7:10 আরেক যুবক অনুসরণ করেন তাদের। আমরা 6 জনকেই মূলত শনাক্ত করেছিলাম এবং 6 জনের মধ্যে ইতিমধ্যেই একজন এনকাউন্টারে মৃত্যুবরণ করেছে। তবে আমরা এখন পর্যন্ত আর 5 জনকে আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং সম্মানিত নগরবাসীর কাছে যদি এই বিষয়ে কোনো তথ্য থাকে অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের, আপনারা জানেন আমাদের ফেসবুক রয়েছে, সেখানে ইনবক্সে দিতে পারেন। আমাদের হ্যালো সিটি অ্যাপস রয়েছে অথবা ফোন নাম্বার রয়েছে, যে কোনো জায়গায় আমাদের গ্রেপ্তারের ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করবেন। এছাড়া 26 ফেব্রুয়ারি বিকেল 4টায় সাইকেলে করে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশ করেন একজন। এ সময় প্রধান ফটকের পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেয় আরো 4-5 জন যুবক। এদের একজনের পিঠে ছিল কালো রঙের ব্যাগ। পরে 4:15টায় একই সাইকেলে করে বের হয়ে আসেন অন্য এক ব্যক্তি।
এই ব্যক্তিবর্গ বা যাদেরকে আমরা সন্দেহভাবে ওখানে চলাফেরা করতে দেখেছি তাদের মুভমেন্টও আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন রকমের সন্দেহ রয়েছে, তাদেরকেই আমরা এখানে এই ঘটনার সঙ্গে প্রধান সন্দেহভাজন হিসেবে আমরা মনে করছি। পুলিশ বলছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে তারা নিশ্চিত হয়েছেন কয়েকদিন পরিকল্পনার পর 26 ফেব্রুয়ারি অভিজিৎ হত্যা মিশন সফল করতে সক্ষম হয় অপরাধীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী শহররক্ষা বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের 1.5 কোটি টাকার সিসি ব্লকের কাজ কোনো উপকারী আসছে না। ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করার জন্য এই অবস্থায় সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পদ্মা তীরবর্তী বাসিন্দাদের। যদিও ঠিকাদার বলছেন হঠাৎ করে বাঁধে ধস নামায় তীর রক্ষণাবেক্ষণের জন্য কাঁচা সিসি ব্লকের ব্যবহার করতে বাধ্য হয়েছেন তারা। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন কাজে কোনো রকম অনিয়ম বা অবহেলার অভিযোগ পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গত বর্ষা মৌসুমে ভূমিগ্রাসী হয়ে উঠেছিল প্রমত্তা পদ্মা, কিন্তু এবছর আগেভাগে নদীর পানি বাড়ায় তীরে আছড়ে পড়ছে উথাল পাথাল ঢেউ। এতে ভাঙন শুরু হয়েছে রাজশাহী নগরীর জিয়ানগর, বুলনপুর, সোনাইকান্দি, চারঘাট ও বাঘা উপজেলার তীরবর্তী বেশ কিছু এলাকায়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে টিবাধে পার বাঁধাইয়ের জন্য 1.5 কোটি টাকার সিসি ব্লকের কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ না হতেই বাঁধে ধস নামে। অব্যাহত নদী ভাঙনে আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। ডুবে গেলে আমরা এখন কোথায় যাব? এই তো সব রাত্রে ভয়ে সব ঘুমাইতে পারে না। যখন ভাঙনটা শুরু হয় এই সময় তারা তড়িঘড়ি করে কাজ শুরু করে। এখন বেরোতে কোনো আপনার লাভ নাই, এখন আরো লস, খালি টাকায় মানে গাঙেই ঢালা হয়েছে। ব্লকগুলা ধরেন যে বানিয়ে 2-5 দিন রাখতে হবে, রাখলে ধরেন যে জমবে তারপরে ফেলতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সকালে বানাইলো, দেখা যাচ্ছে ভাঙন শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে তারপরের দিনই ফেলে দিল, তাহলে দেখা যাচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছে। তবে ভাঙন রোধে কাঁচা সিসি ব্লক দিয়ে পার বাঁধাইয়ের কথা স্বীকার করলেও কাজের মান খারাপ, এটি মানতে নারাজ সংশ্লিষ্ট ঠিকাদার। চিফ ইঞ্জিনিয়ার এরা তো সাইডে আসে না তোদের, কিন্তু এই মান যখন নিয়ে প্রতিদিন তারা মনিটরিং করতেছে, কাজের মান নিয়ে কোনো ইয়ে নেই। ব্লকগুলা বানানোর 24 ঘন্টা পরে পানিতে রাখাই সবচেয়ে বেটার, আর পানিতে রাখলে ওটা কিউরিংটা ভালো হয়, এবং এটা স্যারদের নির্দেশে আমরা করছি। অবশ্য বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেখানে আমাদের সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করছি, করে সেগুলিতে প্রয়োজন হলে আমরা অবশ্যই সেখানে আপাতকালীন ব্যবস্থা হিসাবে প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্তমানে পদ্মা নদীর পানি বিপদসীমার 1.26 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ফেনীতে বৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন পানিবন্দী হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল সন্ধ্যায় 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 6টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে ফুলগাজী উপজেলার দক্ষিণ ঘনিয়ামোড়া ও পরশুরাম উপজেলার কিথুলিয়া ইউনিয়নের মোট 6টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে আমন বীজতলা ও মাছের ঘের। এছাড়া হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষজন। এর আগে গত 16 জুলাই মুহুরী নদীর উত্তর দৌলতপুর এলাকায় ভাঙন দেখা দিলে প্লাবিত হয় 5টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও নতুন করে প্লাবিত হল 6টি গ্রাম। দর্শক, এই মুহূর্তে ফেনীর জয়পুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। বন্যার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। ইমতিয়াজ, এর আগেও আপনাকে যেমনটি জানিয়েছিলাম যে গতকাল সন্ধ্যা 7টার দিকে ফেনীর যে উপজেলা রয়েছে ফুলগাজী উপজেলা এবং যে উপজেলা রয়েছে পরশুরাম উপজেলা, সেই উপজেলার 2টি ইউনিয়ন, ফুলগাজী উপজেলা যে রয়েছে সেই ফুলগাজী ইউনিয়নের 3টি গ্রাম এবং যে চিথুলিয়া ইউনিয়ন রয়েছে পরশুরামের, সেই চিথুলিয়া ইউনিয়নের 3টি গ্রাম, এই 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এই যে মুহুরী নদীর এবং যে কহুয়া প্রকল্পের 122 কিলোমিটার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মুহুরী প্রজেক্ট এলাকায়, মুহুরী প্রকল্প এলাকায় 5টি এবং কহুয়া প্রকল্প এলাকায় 1টি, 6টি বাঁধের ভাঙন সৃষ্টির ফলে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং প্লাবিত হয়ে গতকাল যখন পানি প্লাবিত হয়েছিল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা ফেনীর যে আবু কোহিনুর আলম জানিয়েছিলেন আমাদেরকে যে 9 ঘন্টায় বিপজ্জনকভাবে পানি বেড়েছিল, প্রায় যে 16 ফুট পানি বৃদ্ধি পেয়েছিল 9 ঘন্টায়।
এর ফলে যে এর আগের দিন পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 75 মিলিমিটার বৃষ্টি, এই সব মিলিয়ে যে ভারতের পাহাড় উপাদান থেকে ভেসে আসা পাহাড়ি ঢলের প্রভাবে এই পানির যে চাপ সৃষ্টি হয়, সেই চাপে 6টি স্তরে ভাঙনের সৃষ্টি হয়ে এই 6টি গ্রাম প্লাবিত হয়। এবং গত বছরে আপনি জানেন গত মাসের জুলাইয়ের 16 তারিখেও কিন্তু এই বাঁধের উত্তর দৌলতপুর এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছিল, তখনও প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছিল। এবং প্রতি বছরই কিন্তু এই বর্ষা মৌসুম এলেই এইসব এলাকার মানুষ আতঙ্কে থাকে ভাঙনের। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারকি না থাকায় এসব যে বন নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সে একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হচ্ছে এবং কোনো জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে আছেন। আমরা স্থানীয়দের সাথে আলাপ করেছি, গতকাল তারা অনেক জায়গায় মসজিদের মাইকে তারা প্রচার করে লোকজনকে এসে জড়ো করে অনেক জায়গায় মেরামত করেছেন, তাই অনেকটা ঠিক করার চেষ্টা করেছেন। পানি উন্নয়ন বোর্ড যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে এই ধরনের ভাঙন সৃষ্টি হতো না বলে স্থানীয় আমাদেরকে জানিয়েছেন। আর আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের যে এর উপপরিচালক রয়েছেন আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, উনি জানিয়েছেন এসব বন্যা দুর্গতদের জন্য যেখানে বানবাসী রয়েছেন তাদের জন্য যে শুকনা খাবারের জন্য প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে 1 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এবং আমন বীজতলার যে ক্ষতি হয়েছে এবং পুকুরের মাছের যে ক্ষতি হয়েছে, বিভিন্ন মাছের প্রজেক্টের ক্ষতি হয়েছে তার নিরূপণে তারা কাজ করে যাচ্ছেন এবং নিরূপণের কাজ করেই তারা ব্যবস্থা নেবেন। যে পানি গতকালকে ছিল এখন বিপদসীমার কিছুটা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গ্রাম থেকে যে ঘরগুলো পানিতে উঠেছিল কিছুটা নামতে শুরু করেছে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ইমতিয়াজ। দর্শক, ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে, আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। সময় সংবাদে আরো থাকছে, জমি সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা করতে কুড়িগ্রামের রাজারহাট ভূমি অফিসের ব্যতিক্রমী উদ্যোগ, সময়ের আগে নিষ্পত্তি হচ্ছে নামজারির মোকদ্দমা। এবার এক শিশুর হাত ও পায়ে গাছের শিকড়ের মতো অস্বাভাবিক বস্তুর সন্ধান পাওয়া গেছে, ফলে শিশুটির খাওয়া চলাফেরা সহ স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হচ্ছে। স্থানীয় পর্যায়ে চিকিৎসার পর সুস্থ না হওয়ায় রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন শিশুটির হাত ও পায়ের অস্বাভাবিক অবস্থা প্রাথমিক পর্যায়ে থাকায় জটিলতা ছাড়াই তাকে সুস্থ করে তোলা সম্ভব। শরীফুল ইসলামের রিপোর্ট। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের কেউটা গ্রামের 8 বছরের শিশু রিপন রায় জন্মে 3 মাস পর থেকে হাত ও পায়ে ঘামাচির মতো অস্বাভাবিক বস্তু চোখে পরে তাকে স্থানীয় ডাক্তারদের কাছে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ না হওয়ায় ও আর্থিক সঙ্গতি না থাকায় চিকিৎসা বন্ধ করে দেয় বাবা মা। সম্প্রতি বিষয়টি জানতে পেরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক উদ্যোগী হয়ে ঢাকা মেডিকেলে পাঠান শিশুটিকে। ঘামাচি উঠার পরে দীর্ঘদিন মোটা হয়ে আসে, হাটে যখন যায় তখন কিন্তু তার মধ্যে কোনো রক্ত বা পিচ এই ধরনের কোনো কিছু আসে নাই। বাচ্চার যে বন্ধু বান্ধব বা ছোট ছোট শিশুরা এরাও তাকে দেখে গালাগালি করে ঘেন্না করে তাকে সঙ্গে নেয় না। আমাকে দেখে খুব খারাপ লাগে। কোনো সময় হাঁটতে পারে না, কোলে করে নিয়ে বেড়ানো লাগতেছে, খাওয়াই দিতে হচ্ছে, কাজ কাম ফেলে দিয়ে ছেলের সঙ্গে থাকা লাগে। এর আগে জানুয়ারি মাসে খুলনা থেকে বৃক্ষমানব আবুল বাজানদার একই সমস্যায় ঢাকা মেডিকেলে ভর্তি হন। 9 দফা সার্জারি শেষে অনেকটাই সুস্থ হওয়ার পথে তিনি। শিশুটিরও একই ধরনের অবস্থা হওয়ায় মেডিকেল টিম গঠন করে করণীয় ঠিক করা হবে বলে জানান বার্ন ও সার্জারি ইউনিটের সমন্বয়ক। তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ বাচ্চাটা দেখে মনে হচ্ছে যে খুব মেলনিউট্রিশন, খাওয়া দাওয়া করতে পারে নাই, খুব এনিমিক, সাদা হয়ে আছে। সবকিছু পরীক্ষা টরীক্ষা করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব আমরা কবে অপারেশন করব। আমার মনে হয় যে আবুল বাজানদারের মতো এত বড় 9টা 10টা অপারেশন হয়তো তার লাগবে, এটা 2-3-4টা অপারেশন হয়তো আশা করা যায়। বাবা মায়ের আর্থিক সঙ্গতি না থাকায় সরকারি সহায়তায় চিকিৎসা করা হবে বলেও জানান এই চিকিৎসক। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে শহরের ডিবি রোডের 1 নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7:30টার দিকে ডিবি রোডের শাহনাজ বোর্ডিং সংলগ্ন একটি ফলের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কিচ্ছু করতে পারলাম না ভাই, আমার এই দোকান পুড়ে যাওয়ার পর কিচ্ছু করতে পারলাম না। যদি আরো ইউনিট আসতো বা আরো গাড়ি আসতো বা পানি পর্যাপ্ত পরিমাণ থাকতো, আমার মনে হয় এত বড় সবগুলো দোকান পুড়তো না। আমরা আমাদের ফার্স্ট কল সেকেন্ড কল দিয়ে আমাদের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। যখন আমাদের আগুন আরো বৃদ্ধি পাইছে তখন আমরা অন্য ইউনিট আরো 2 ইউনিটে হেল্প নিচ্ছি। আমরা 3 সদস্যের একটি টিম করব এবং জানার চেষ্টা করব যে কার বা কাদের গাফলতিতে এই
অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো অথবা কিভাবে এর বিস্তৃতি ঘটলো। চাঁপাইনবাবগঞ্জে সাইকেল চুরির অজুহাতে নিশান নামে 13 বছরের এক শিশুর উপর অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে সদর উপজেলার মহারাজপুর এলাকায় নিশানদের বাড়ি থেকে 3টি সাইকেল চুরি হয়ে যায়। পরদিন সকালে নিজের সাইকেলটি খুঁজে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে নিশানের চাচা। এক পর্যায়ে প্রতিবেশী মোজাম্মেল হককে সাথে নিয়ে নিশানকে বেধড়ক পিটিয়ে একটি কক্ষে আটকে রাখে সে। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে শিশুটির মা। মোজামিল বলছে লাঠি এনে আমার সালাম চাস্তো ভাই, সে লাঠি এনে দিয়েছে। মোজামিল মেম্বার যা ইচ্ছা তাই করে মেরেছে। বাইরে নিয়ে যায় 10-এর সামনে, তখন মধ্যখানে নিয়ে যায় লাঠি দিয়ে চোর মারা করে হাতে পিছন করে তখন বেঁধে তখন মারছে। আমি কথা বললাম যে জোর হাত করছি, আমার ছেলে না, চোর না। জমি সংক্রান্ত প্রতারণা, হয়রানি ও উৎকোচের হাত থেকে রক্ষা করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভূমি অফিস। জমি কিনলেন নাকি মামলা কিনলেন, এই শিরোনামে সাইনবোর্ড ঝোলানো হয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে সরকার নির্ধারিত সময়ের আগেই নিষ্পত্তি করা হচ্ছে নামজারির মোকদ্দমা। এতে দারুণ খুশি জেলার জমি ক্রেতা বিক্রেতারা। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজারহাট উপজেলা সদরের প্রবেশের মুখে উপজেলা ভূমি অফিস। অফিসের বারান্দায় টানানো হয়েছে ব্যতিক্রমী শিরোনামের সাইনবোর্ড। আর শিরোনামের নিচে লেখা রয়েছে জমি কেনার আগে মালিকানা, হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর, নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ এবং খাজনা পরিশোধ ইত্যাদি বিষয় নিয়ে 17টি নির্দেশনা। এটা অনুসরণ করায় নামজারির মোকদ্দমা 45 দিনের মধ্যে নিষ্পত্তি করার সরকারি নির্দেশনা থাকলেও মাত্র 21 দিনের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। নেই কোনো হয়রানি, দালালের উৎপাত, দিতে হচ্ছে না কোনো উৎকোচ। এতে দারুণ খুশি এখানকার জমি ক্রেতা বিক্রেতারা। 5,000 4,000 নিয়ে 3 বছর 2 বছর পর্যন্ত ঘুরছি, এখন আর ঘোরা লাগে না। সরকারি মোতাবেক আমি যেটা লাগে আমি সেটা দিয়ে আমি কাজ করছি। আমি 21 দিনের মধ্যে জমি খারিজ করছি, এখানে মানুষদের কোনো হয়রানি হয় নাই। সঠিকভাবে নামজারির মোকদ্দমা নিষ্পত্তি হয় জমি সংক্রান্ত জটিলতা ও বিচার সালিশ কমে গেছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। এখানে মানুষ আর দালালের চক্র পড়ে না। এখানে ভূমি অফিসে জমি খারিজ করতে এসে তারা নির্ধারিত সময় এবং সরকারি সঠিক ফি দিয়ে জমি খারিজ করতে পারতেছে। জমির জটিলতা নিরসনে এই কার্যক্রমে ইতিবাচক ফল পাওয়া গেছে। এমন কার্যক্রম অন্যান্য উপজেলাগুলোতেও শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। প্রত্যেকটা উপজেলা ভূমি অফিসে এই মডেলে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই পদ্ধতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের কুড়িগ্রাম জেলায় এই ভূমি সংক্রান্ত জটিলতা থেকে আমাদের জনগণ অনেকাংশেই রেহাই পাবে। এমন নির্দেশনা বাস্তবায়নের পর রাজারহাট উপজেলায় 2015 সালের 5 এপ্রিল থেকে এ পর্যন্ত 3160টি নামজারির মোকদ্দমা নিষ্পত্তি করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। শুধু জনবল সংকটই নয়, সংকট রয়েছে আবাসনেরও। শিক্ষার্থীদের অভিযোগ, দারোয়ান ও নৈশ প্রহরী না থাকায় নিরাপত্তাহীনতার পাশাপাশি চোরের আতঙ্কে দিন কাটছে তাদের। একদিকে প্রতিষ্ঠানটির প্রধান জানান এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের পানিছত্রে 2005 সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠার 7 বছর ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11টি পদ খালি পড়ে রয়েছে। এই নার্সিং ইনস্টিটিউটে দারোয়ান, নৈশ প্রহরী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। আবাসিক হোস্টেলে 90টি আসন থাকলেও থাকছে 150 শিক্ষার্থী। আমরা যেখানে 5 জন থাকার কথা সেখানে 10 জন থাকি, সেখানে পড়াশোনাটা সম্পূর্ণভাবে আমরা চালিয়ে যেতে পারি না। পড়াশোনার প্রবলেম হয়, টেবিল শেয়ার করতে হয়, যেটা পড়াশোনার পরিবেশটা নষ্ট করে। প্রতিনিয়ত ভয়ের মাধ্যমে থাকি, কারণ আমাদের এখানে নাইট গার্ড থাকে না। আর প্রতিনিয়ত চোরের একটা যে আতঙ্ক, সেটা তো আমাদের আছেই। রাত্রে আমরা ডিউটিতে যাই এবং ডিউটি থেকে আসি, এই সময় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। প্রায় সময় আমাদের বাবুর্চি ছাড়া রান্নাবান্না আমাদের মেয়েদেরই করতে হয়। তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে আমরা অবহিত করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, সুইপার, বাবুর্চি, টেবিল বয়, MLSS, দারোয়ান ও নৈশ প্রহরীর পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। এখানে 150 শিক্ষার্থী পড়ালেখা করছে। সময় সংবাদ, মাদারীপুর। রিও অলিম্পিকের খবর। জমকালো আয়োজনে পর্দা নামল রিও অলিম্পিকের 31তম আসরের। আনুষ্ঠানিকভাবে আসরের সমাপ্তি ঘোষণা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক। টানা 16 দিন রিও ডি জেনেরোতে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখেন 206টি দেশের প্রায় 11,500 অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীত ছিল নানা চমক। না যায় টানা 16 দিনের মিলন মেলা, ভাঙতে না চাইলেও শেষ পর্যন্ত বিদায় তো দিতেই হবে। তবে রিওর মারাকানায় 120। আজও ধোঁয়া বেরোচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল থেকে। মালিক পক্ষের গাফিলতিতেই বরাবর আগুন লাগছে মদ ফায়ার সার্ভিসের। প্রশিক্ষিত কর্মী নিয়োগের পরামর্শ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা। জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের। 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।